15 বছরের কিশোরী সানা নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে। ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো। সারাদিন গুন্ডামি করা, মানুষকে খুন করতে যার হাত কাঁপে না, সেই লোকের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার। এসব তার বড় বোনের থেকে শুনেছে সানা। লাল টুকটুকের শাড়ি পরে আছে মেয়েটি। এই শীতের মধ্যেও রীতিমতো ঘেমে যাচ্ছে। তখনই কারোর পায়ের আলাপ পেল সে। হাত পা আরও গুটিয়ে বসলো। দরজা আটকানোর আওয়াজ পেয়ে নিজের শাড়ি খামচে ধরে। এইভাবে সংসেজে বসে আছো কেন? লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজে মাথা তুলে তাকায় সানা তার দিকে। তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না। সানাকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় সাফওয়ান। এই মেয়ে, কি বলছি কথা কানে যায় না তোমার? সাফওয়ানের চিৎকারে ভয় পেয়ে এক লাফে খাট থেকে নেমে যায় সানা। খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে। ওপর হয়ে পা ডলতে থাকে সানা। আর তখন মাথা থেকে ঘোমটাটা খুলে যায়। শীতকালের সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায়। সাফওয়ান সানাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সানা কান্না করছে ব্যথা পেয়ে। একে তো ভয় পেয়েছে অনেক, তার উপর ব্যথা। এই মেয়ে, তোমার বয়স কত? উত্তর না দিলে থাপড়াইয়া দাঁত ফেলে দেব বেয়াদব। আমার বয়স 15 হবে 10 তারিখে। সানার উত্তরে হাঁ করে তাকিয়ে আছে সানার দিকে সাফওয়ান। সানা ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আই ক্যান্ট বিলিভ তোমার বয়স 15 বছরের পিচ্চি হয়ে নিজের থেকে এত বড় বয়সের এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটারই করে না? সাফওয়ানের এই কথা সানার কানে পৌঁছাতেই মেয়েটার চোখ তুলে তাকায়। গোল গোল চোখগুলো দিয়ে সাফওয়ানকে দেখে যাচ্ছে। এইভাবে সাফওয়ান তাকে আর তার পরিবারকে অপমান করতে পারবেন না। সাফওয়ান প্রচণ্ড রেগে আছে। তার সাথে কিনা এরকম পিচ্চির বিয়ে হয়েছে। নিজের মা আর বাবার ওপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। একদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো, আর তার বাবা মা মিথ্যে বলে আর এক নাবালিকার সাথে বিয়ে দিল। 15 বছরের মেয়েকে 19 বছরের বলে তার ঘাড়ে চাপানো হলো। এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না। আপনার মতন বুইড়া রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই। আমার মতন পিচ্চি কি আপনাকে বিয়ে করতে চাইবে? আর আমার বিয়ের বয়স হয়েছে? ওই রিনা খান মার্কা আন্টি আমার বাবা মাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল। এই মেয়ে, এই এত কথা বলার সাহস কই পাস তুই? চুপ থাক, না হলে তোকে যে কি করব। সাফওয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এদিকে সানা ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার উপর এত ভারী শাড়ি সামলাতেই হিমশিম খাচ্ছে। সানার প্রচণ্ড ঘুম পাচ্ছে। সাফওয়ানের জন্য সে ঘুমাতেও পারছে না। সাফওয়ান আবার রুমের বাহিরে চলে গেল। সাফওয়ান চলে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল সে। রাক্ষস, শয়তান কোনহানকার! মুখে নিম পাতা ঘষা তার। সানা সাফওয়ানকে গালি দিতে দিতে শুয়ে পড়ল। সারাদিন মেয়েটার ওপর অনেক ধকল পড়েছে। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল সানা। সাফওয়ান ছাদে বসে ড্রিঙ্ক করছে আর সিগারেট টানছে। এটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা মেয়ে? তার মা কেন করলো তার সাথে এমন? রাত 3টের কাছাকাছি সাফওয়ান রুমে ঢুকে গেল। খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমিয়ে আছে। মেয়েটা উল্টো পাল্টা হয়ে শুয়ে থাকার কারণে শাড়ি হাঁটুর উপরে উঠে আছে। ফর্সা পা দুটো দেখা যাচ্ছে। শাড়ির আঁচল খাটের এক পাশে গড়াগড়ি খাচ্ছে। সাফওয়ান দরজা আটকে দিয়ে ধীরে ধীরে সানার দিকে এগিয়ে যাচ্ছে। খাটের ওপর উঠে এক হাত ভর করে সানাকে খুব কাছ থেকে দেখতে লাগলো। ঘুমন্ত সানাকে খুব সুন্দর লাগছে সাফওয়ানের কাছে। সাফওয়ানকে নেশা খুব ভালোভাবে গ্রাস করে ফেলেছে। সে ভুলে যাচ্ছে তার বউ 15 বছরের কিশোরী। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় চোখ খুলে তাকায় সানা। নিজের উপর সাফওয়ানকে দেখে ভয় পেয়ে যায় সে। চিৎকার দিতেও পারছে না সে সাফওয়ানের জন্য। প্রায় অনেকক্ষণ পর সানাকে ছেড়ে হাঁপাচ্ছে সাফওয়ান। সানা এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হলো।
সাফওয়ান সানার 2 হাত নিজের 2 হাতে আটকে নিল। সানা ভয়ে সাফওয়ানকে বলল, কি কি করছেন আপনি এসব? আমাকে ছেড়ে দিন, আমার ভয় লাগছে অনেক। চুপ, কোনো কথা না। সাফওয়ানের থেকে বিচ্ছিরি গন্ধ আসছে মদের। সানা অবুঝ নয়, সে বুঝতে পারছে সাফওয়ান ঠিক কি করতে চাইছে তার সাথে। তবে সানা এসবের জন্য মোটেও প্রস্তুত না। ভয়ে সানা কান্না করতে লাগলো, সাফওয়ানের কাছে রিকোয়েস্ট করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। সানার আওয়াজ সাফওয়ানের কানে পৌঁছাচ্ছে না। অন্যদিকে সাফওয়ানের বাবা মা নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। তুমি এই কাজটা একদম ঠিক করনি লিমা। এইটুকু একজন মেয়ের সাথে সাফওয়ানের বিয়ে দেওয়া একদম উচিত হয়নি। এখন পুলিশ কেস হলে সাফওয়ানের কি হবে ভাবতে পারছো? সামনে ইলেকশন। এখন যদি শোনে নেতা সাফওয়ানের স্ত্রী একজন নাবালিকা, তখন কি হবে? ধুর শিহাব, তুমি চিন্তা করো না। সানার স্কুল থেকে বার্থ সার্টিফিকেটে ওর বয়স বাড়িয়ে 19 করা হয়েছে, কেউ কিচ্ছু জানবে না। আর সাফওয়ান, সে সত্যিটা জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে আমরা জানি না। ও কি জিনিস তুমি ভুলে গেছো? কিভাবে সাপের বিষ দাঁত কিভাবে ভাঙে তা আমি খুব ভালোভাবে জানি শিহাব। আর ও তো আমার সন্তান, আমি সব ঠিক সামলাতে পারবো। সানাকে কেন আমি সাফওয়ানের বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার পরিকল্পনা তুমিই ভালো জানো লিমা। আজ অবধি আমি কি বুঝতে পেরেছি তোমাকে? মিস্টার শিহাবের কথায় রহস্যজনক হাসি দেয় লিমা। গুড নাইট শিহাব, কাল বাকি কথা হবে। এখন ঘুমাও। আর তোমার আদরের ভাগ্নি তো আমারও, তাই না? ওর কোনো ক্ষতি হবে না। এটাই ভালো। তুমিও জানো সানা আমার জন্য কি। ওর কিছু হলে বুঝতেই পারছো। শুভরাত্রি। সাফওয়ান সানাকে ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘরে ঘুমাচ্ছে। সানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সানাও ঘুমিয়ে গেল। সকালবেলা 12টা নাগাদ সাফওয়ানের ঘুম ভাঙল। সকাল বললে ভুল হবে তার। উঠে নিজের চোখ ডলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় সে। আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় সাফওয়ান। সাফওয়ানের শরীরে পাঞ্জাবি নেই। সারা শরীরে নখের আঁচড়ের অজস্র দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। পাশে ঘুমন্ত সানার দিকে নজর যায় তার। এরপর ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হতে লাগলো তার কাছে। সব কথা মনে পড়তেই সাফওয়ানের ভিতর অপরাধবোধ সৃষ্টি হতে লাগলো। দুহাত দিয়ে চুল খামচে ধরে সাফওয়ান। খাট থেকে নেমে দাঁড়ায় সে। বিছানার চাদর পেঁচিয়ে বসে আছে সানা। সারা শরীরে তার আঁচড়ের কামড়ের দাগ স্পষ্ট। ব্যথার কারণে সে সামান্য নড়তেও পারছে না। সানার কাছে সাফওয়ানকে দুনিয়ার জঘন্য ব্যক্তি বলে মনে হচ্ছে। আশেপাশে সে তার জামা কাপড় খুঁজছে। সাফওয়ান শাওয়ার শেষ করে রুমে এসে সানার দিকে এক পলক তাকায়। আবার রুমের চারিদিকে চোখ বুলিয়ে সানার লাগেজ খোঁজার চেষ্টা করে। রুমের মধ্যে আশেপাশে কোনো লাগেজ দেখতে পায় না। মেয়েটার জামা কাপড় খুঁজে না পেলে বাড়ির সবার সামনে তাকে লজ্জায় পড়তে হবে। এই মেয়ে, তোমার লাগেজ কই? জামা কাপড় নিয়ে আসোনি? আমি জানি না, এখানে আসার সময় নিয়ে আসা হয়েছে, তখন লাগেজটা কে নিয়ে এসেছে তা আমি দেখিনি। আপদ একটা, যাও গোসল করে নাও, আমি তোমার লাগেজ খুঁজে আনছি। সাফওয়ানকে দেখেই বোঝা যাচ্ছে না তার মধ্যে কি চলছে। কি মানুষ! কাল রাতের সবকিছু সে ভুলে গেছে। লোকটা এত স্বাভাবিক কিভাবে আছে? সানাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের একটু আনইজি ফিল হচ্ছে। এই মেয়ে, আমার দিকে এভাবে না তাকিয়ে গোসলে যাও। আর শোনো, যেহেতু তুমি আমার স্ত্রী, এসব স্বাভাবিকভাবেই নিতে শেখো। আর আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকবে না। সাফওয়ানের কাছে ধমক খেয়ে চাদর পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল সানা। গ্রামে বড় হওয়া সানা এই সব কিছু স্বাভাবিক কিভাবে নেবে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়ে বাহির থেকে লক করে দেয়। সোজা মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দেয়। মিসেস লিমা সকাল সকাল ডাকায় বিরক্ত হয়ে যায়। বিরক্ত সহকারে উত্তর দেয়, এত সকাল সকাল দরজাতে নক কে করছে ইডিয়েট? মম, আমি সাফওয়ান। কি হয়েছে? এত সকালে তুমি আমাকে ডাকছো যে? মম, এখন সকাল নয়, দুপুর। আর ওই মেয়েটার লাগেজ কই? হোয়াট এভার, কোন মেয়ের লাগেজ? আরে আমার রুমে যেই মেয়ে আছে, ওর একটা নাম আছে সাফওয়ান, ওর নাম সানা।
আর সানার লাগেজ তো মীরার রুমে আছে। ধন্যবাদ মম, আমি গেলাম। বাহির থেকেই সব কথা বলে আবার চলে গেল সাফওয়ান। লিমা বেগম আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছে। বোনের রুমের দরজা খোলা, কারণ সে হোস্টেল থেকে পড়াশোনা করে। রুম থেকে লাগেজ নিয়ে আবারও রুমে ফিরে আসে। ওয়াশরুমের দরজা এখনো ভিতর থেকে বন্ধ। এই মেয়ে, তোমার হয়েছে? হ্যাঁ, তবে জামা কাপড় ছাড়া আমি কিভাবে বের হব? দাঁড়িয়ে থাকো, দিচ্ছি আমি। লাগেজ খুলে বসে ভাবে কি দেবে পরতে। লাগেজ ভর্তি ফ্রক আর প্যান্ট। সিকদার বাড়ির বড় পুত্রবধূ, সে এখন এইসব পরে ঘুরবে? অনেক খোঁজার পর একটা 3 পিস পায় জাম কালারের। দিচ্ছেন না কেন? আমার প্রচুর শীত লাগছে। দরজা খোলো, না হলে কিভাবে দেব? সানা দরজায় হালকা ফাঁক করে হাত পাতে সাফওয়ানের দিকে। সাফওয়ান তাড়াতাড়ি ড্রেস সানার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। জামা কাপড় বালতিতে রেখে সে রুমে চলে আসে। সাথে সাথে বিছানার চাদরটাও আনে। এইবার সে এসব কিভাবে ধোবে? বাসায় তার সব কাজ তার মা করে দিত। সানা পড়া ব্যতীত আর কোনো কাজই করতো না। সানার জামা কাপড়ও তার মাই ধুয়ে পরিষ্কার করত। তখন সাফওয়ান রুমে আসে। বিছানার চাদর কই? সাফওয়ানের প্রশ্নে হাঁ করে তাকিয়ে থাকে সানা। লোকটা কি জানে না চাদর কই থাকতে পারে? ওয়াশরুমে। সানার উত্তরে সানার দিকে রাগী চোখে তাকিয়ে সে নিজের আলমারি খুলে সেখান থেকে আরেকটা চাদর নামিয়ে বিছানায় বিছিয়ে নেয়। চাদর ওঠানোর পর আরেকটা বিছানো লাগে, জানো না? আমি কিভাবে জানবো আপনার চাদর কই থাকে? সাফওয়ান সানাকে কোনো উত্তর না দিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে বিছানার চাদর ধুতে লাগলো। সানা ওইদিকে আর গেল না। গিয়ে লাভ নেই, সানা এসব কাজ করতেও পারে না। আর ওই লোকটার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই থাকতে হবে। বিছানায় উঠে সে আবার শুয়ে পড়ে। প্রচণ্ড শীত লাগছে সানার। এই বাসায় আসার সময় সোয়েটার আনা হয়নি। আজকে একটু বেশি খারাপ লাগছে, তাই চুলে ভিজে টাওয়াল রেখেই ঘুমিয়ে গেল। সাফওয়ান সানার শাড়িও ধুয়ে দিল। এসব এনে নিজের রুমের ব্যালকনিতে মেলে দিয়ে দাঁড়ালো। এই প্রথম সাফওয়ান নিজের কোনো কাজ করলো। কি আর করবে, এইরকম পিচ্চিরে বিয়ে করেছে, না জানি ভবিষ্যতে আর কত কাজ করা লাগে তার। রুমে গিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। সাফওয়ান ওপর ওপর যতই রাগ দেখাক না কেন, সাফওয়ানের মধ্যে অপরাধ বোধ কাজ করছে অনেক। এই রকম ছোট মেয়ের সাথে সে একদম ঠিক কাজ করেনি। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। এই মেয়ে, ভিজা টাওয়াল মাথায় রেখে ঘুমিয়ে গেলে? বালিশ তো পুরোই ভিজিয়ে দেবে। সাফওয়ান গিয়ে সানার চুল থেকে টাওয়াল খুলে নিল। সানার চুলগুলো এক সাইডে ব্রাউন আর লম্বা সাইডে ব্লু কালার। মেয়েটা কি চুল কালার করেছে? এখনকার মেয়েরা আর কত যে স্টাইল বের করবে। চুলের সৌন্দর্য রঙে, ঘন কালো চুলে মেয়েদের সুন্দর লাগবে। সানাকে কাঁপতে দেখে সানার গায়ে হাত দিয়ে দেখে সানার শরীর অনেক গরম। সাফওয়ান আর একটা কম্বল নামিয়ে সানার ওপর দিয়ে দেয়। সাফওয়ানের অনেক ক্ষুধা লেগেছে। নিচে গিয়ে কাজের মেয়ে শাহনাজকে খাবার দিতে বলল। শাহনাজ, আমাকে নাস্তা দিয়ে যা। জি আগে দিতাছি। আচ্ছা ভাইজান, ভাবিজান কি খাইব না? আগে আমাকে তুই খাবার দে, পরে ভাবি চিন্তা করিস। মম আর আঙ্কেল কি খেয়েছে? না ভাইজান, বড় ম্যাডাম আর স্যার তো এখনো ওঠেই নাই। ও আচ্ছা। শাহনাজ সাফওয়ানকে খেতে দিল। শাহনাজ দাঁড়িয়ে ভাবছে যে বড় ম্যাডামকে মম ডাকে আর স্যারকে আঙ্কেল। হ্যাঁ, যদিও ওটা তার আসল বাবা না, তবুও। আর ম্যাডামের তেমন লজ্জা শরম নেই। ছেলের সহকারে পুরাণ প্রেমিককে বিয়ে করেছে সে। বড় স্যার নিখোঁজ হওয়ার পর এই মহিলার মধ্যে কোনো ভাবাবেগ সে দেখেনি। শাহনাজ, খাবার বেড়ে দাও, আমি রুমে নিয়ে যাই। আচ্ছা ভাইজান। ঘুমের মাঝে সানাকে খাইয়ে দিচ্ছে সাফওয়ান। মেয়েটার প্রতি তার ভালো লাগা কাজ করছে বা মায়া কাজ করছে এমনটা না। কাল রাতের ঘটনা তাকে অপরাধী করে তোলে। সানার এই অবস্থার জন্য তো সে দায়ী, এটা কিভাবে অস্বীকার করবে সে? তাই তো সে মেয়েটার সেবা করছে। কাল থেকে সাফওয়ান সানাকে নিয়ে এতটাই ব্যস্ত ভাবনায় যে মিথিলার কথা তার মাথায় আসছে না। সানাকে খাইয়ে জ্বরের মেডিসিন খাইয়ে দিল। সানা সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাফওয়ানের শরীরের উষ্ণতা পেয়ে সানা সাফওয়ানকে জড়িয়ে ধরল। সাফওয়ান হাঁ করে তাকিয়ে আছে সানার কাছে। নড়লে সানার ঘুম ভেঙে যাবে। সাফওয়ানের বাইরে যাওয়াটা জরুরি।
সাফওয়ান ফোন বের করে কাউকে আসতে বলল, সাথে একটা মেডিসিন আনতে বলে দিল। সাফওয়ানও শুয়ে পড়ল সানার পাশে। সানার গরম নিঃশ্বাস সাফওয়ানের মুখের ওপর পড়ছে। সানার শরীরের তাপে সাফওয়ানের গরম লাগছে। সানার জ্বর ধীরে ধীরে বাড়ছে। সানা হালকা কুঁকিয়ে উঠছে ব্যথায়। সানার এই করুণ আওয়াজে সাফওয়ানের অনেক খারাপ লাগছে। সানা, এই সানা, অনেক খারাপ লাগছে। এই পচালক, আমার অনেক ব্যথা করছে হাত পা। সাফওয়ান উঠে সানার হাত পা টিপে দিতে শুরু করলো। রাতের দিকে সাফওয়ানের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটল। সানা আগন্তুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটি এসে সোজা সাফওয়ানের দিকে হাত বাড়ায়, মানে হ্যান্ডশেক করার জন্য। জ্বর নিয়ে ওদিকেই বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে সানা। আশ্চর্যজনকভাবে এই বাসায় সারাদিন সাফওয়ানের রুমে কেউ আসেনি। খাওয়া দাওয়ার খোঁজখবর নেয়নি। ইভেন ওর মামু আর মামির তো খবরই নেই। কি ব্যাপার, এত আর্জেন্ট আসতে বললি, আবার বার্থ কন্ট্রোল মেডিসিন নিয়ে আসতে বলেছিস, কাহিনী কি? মেয়েটি এতক্ষণ সানার দিকে তাকায়নি। কথার মধ্যে সাফওয়ানকে সানার দিকে তাকাতে দেখে সে অবাক হয়ে তাকিয়ে আছে। পরে বলবো, আগে সানার চেক আপ করে দেখ, সকাল থেকে ওর প্রচন্ড জ্বর, কমছেই না। মেয়েটি সানার গায়ে হাত দিয়ে দেখতে লাগলো গরম কেমন। তাড়াহুড়ো করে আসতে গিয়ে সে ভুলে থার্মোমিটারটাই আনতে ভুলে গেছে। তোমার নাম কি আর বয়স কত? আমার নাম সানা, আর বয়স 15। 15? হ্যাঁ। মেয়েটি ভালোভাবে সানার দিকে লক্ষ্য করছে। এভাবে তাকাতে দেখে সানার প্রচন্ড বিরক্ত লাগছে। মেয়েটিকে সানা একদম সহ্য করতে পারছে না। মেয়েটা কে, সাফু? আহ, কতবার বলবো আমাকে সাফু বলে ডাকবি না। আমার নাম সাফওয়ান সাইদ। রেগে যাচ্ছিস কেন? এই পিচ্চিটা কে হয় তোর? সাফওয়ানের সাফু নাম শুনে এতক্ষণ সানার মনে খুব আনন্দ হচ্ছিল। সানাকে পিচ্ছি বলায় মুখ গোমড়া করে ফেলে সে। এত কথা জিজ্ঞেস করছিস কেন তুই? তুই চেক আপ করতে এসছিস, চেক আপ কর। ডাক্তার আপু শুনুন, উনি না আমার একমাত্র জামাই লাগে। এই, আপনি চুপ করে আছেন কেন? এতক্ষণ ধরে জিজ্ঞেস করছে আপু, আপনাকে উত্তর দেবেন না? মেয়েটি অবাক হয়ে একবার সাফওয়ানকে দেখছে তো একবার সানাকে দেখছে। সাফওয়ানের কাছে মেয়েটির দৃষ্টি উপেক্ষা করতে পারছেন না। মিথিলার বিয়ে হইতে না হইতেই মামা তুই বিয়ে করে নিলি, তাও এই বাচ্চা মেয়েটারে। মজা নিস না হাবিবা, মেডিসিন লিখে দে আগে তুই। মজা সাইডে রেখে এবার সিরিয়াস কথায় আসি। সব ঠিক আছে, কিন্তু তোর মাথায় রাখা উচিত ছিল যে মেয়েটা ছোট। হ্যাঁ, অতটা ছোট না, তবে শোন, নেক্সট টাইম খেয়াল রাখিস, এক্সট্রা কিছু ভালো না। যেখানে বড় মানুষের সমস্যা হয় আরও 15 বছরের বয়ঃসন্ধিকালে, এখন ওর শেষ নেই। ওর শরীরের আরও গ্রোথ বাকি আছে, মাথায় রাখিস। আর মেডিসিনটা টাইমলি খাইয়ে দিস। বাকি মেডিসিনগুলো লিখে দিচ্ছি, নিয়ে এসে খাইয়ে দিস টাইমলি। আচ্ছা, তোর ফিজ আমি করে দেব, নে চল এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চল, আমারও তোর সাথে আরও অনেক আলোচনা করার আছে। সাফওয়ানকে সাথে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে হাবিবা। সানা যাওয়ার পানে তাকিয়ে রাগে ফুঁসছে। তার বরের সাথে সে কিভাবে অন্য মেয়েকে মেনে নেবে? ছোট মনের মধ্যে অভিমান বাসা বাঁধছে তার। আসুক আজকে, ওই লোকের সাথে কথাই বলবে না সে। সাফওয়ান রুমে ফিরে আসে ঘন্টা কানেক পর। 1 ঘন্টা ধরে সানা কম্বল মুড়ি দিয়ে আওয়াজ করছে। একা একা থাকতে অনেক ভয় পায় সানা। বাড়িতে আপুর সাথে এক রুমে থাকে সে। গ্রামের দিকে বাড়ি হওয়ায় ভূতকে সে খুব বিশ্বাস করে আর ভয়ও পায়। সাফওয়ান রুমে এসে সানাকে কম্বলের মধ্যে আওয়াজ করতে দেখে হেসে ফেলে। সানা হাসির আওয়াজ পেয়ে বুঝে যায় সাফওয়ান হাসছে। সাফওয়ানকে হাসতে দেখে রাগী কণ্ঠে বলে, এই, আপনি এভাবে হাসছেন কেন? সব কিছুর উত্তর তোমাকে দিতে বাধ্য নই মেয়ে। সাহানাজ আপাকে বলেছি, সে তোমাকে খাবার খাইয়ে দেবে। এই মেডিসিনটা আগে খেয়ে নাও। ছোট্ট একটা সাদা রঙের ট্যাবলেট এগিয়ে দিয়ে বলে সাফওয়ান। এইটুকু মেডিসিন দেখে সাফওয়ানের দিকে প্রশ্নসূচক চোখে তাকায় সানা। এটা কিসের মেডিসিন? এত কেন জানতে হবে তোমার? যা দিয়েছি চুপচাপ খেয়ে নেবে। আমি এত প্রশ্ন পছন্দ করি না। সাফওয়ানের হাত থেকে মেডিসিন নিয়ে চুপচাপ খেয়ে নেয় সানা। ডাক্তার মেবি তাকে অনেক মেডিসিন দিয়ে গেছে, আজকে এসব অখাদ্য জিনিস গিলতে হবে। ওপরওয়ালা আমাকে বাঁচাও এইসবের হাত থেকে, আমি বাসায় যাব। বিয়ের থেকে তো পড়াশোনা ঢের ভালো,
কোন কুক্ষণে যে আমি সাথীর কথা শুনে বিয়ে করতে চাইলাম। ভাবছিলাম বিয়ে পড়াশোনা থেকে সহজ কাজ, একা একা একদিনেই আমি শেষ। এখানে কিভাবে থাকবো? এই মেয়ে, এত মনোযোগ দিয়ে কি ভাবছো তুমি? আমার একা একা এই রুমে থাকতে ভাল লাগছে না, আমি বাহিরে যাব। চুপচাপ বসে থাকো, শাহনাজ আপা এসে তোমাকে খাইয়ে বাকি মেডিসিনগুলো খাওয়াবে। কোন ক্লাসে পড়ো তুমি সানা? সাফওয়ানের স্বাভাবিক কথায় সানার ভয় কমতে শুরু করলো। আমি তো জেএসএসসি দিয়েছিলাম, এ গ্রেড পেয়ে পাস করেছি। নবম শ্রেণীতে এখনো ভর্তি হওনি? না তো, আমার পড়াশোনা ভালো লাগে না। যখন আমার বান্ধবীর সাথী বলল বিয়ে করলে পড়াশোনা করা লাগে না, তখন আমি ভাবলাম বিয়ে করব। এরপর মামু যখন বাসায় বলল, রাজি হয়ে গেলাম। যদি আমি জানতাম যে আপনার মতন বক রাক্ষসের সাথে আমার বিয়ে দেবে, তাহলে জীবনেও রাজি হতাম না। সানা আবেগে তার পেটের কথা সব বের করে দিল। যখন সানার খেয়াল হলো সে কি বলেছে, দুই হাত দিয়ে সাথে সাথে মুখ চেপে ধরল। ভয়ে ঢোক গিলে মাথা তুলে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান সানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সানা সাফওয়ানকে এভাবে তাকাতে দেখে বোকা বোকা হাসি দিচ্ছে। তোমার এত বড় সাহস কোথা থেকে আসে? আমাকে ভয় লাগে না একটুও তোমার? আপনি অনেক খারাপ লোক জানেন। আই হেট ইউ। তখন রুমে শাহনাজের আগমন ঘটে। ভাইজান, ম্যাডাম আপনারে আর ভাবিজান রে নিচে খাইতে ডাকতে কইছে। তুমি যাও, আমরা আসছি। আপু, মামুও কি নিচে আছে? হ্যাঁ ভাবিজান, স্যারও আছে। সানা খুশি হয়ে যায় তার মামু নিচে আছে দেখে। সাফওয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মামুকে? আরে চলেন, নিচে দেখাচ্ছি। সানা সাফওয়ানের আগেই নিচে নেমে যাচ্ছে। হালকা হালকা জ্বর কমেছে সানার। মামুর কাছে গিয়ে মামুকে জড়িয়ে ধরে সানা। কেমন আছো মামু? আমি রাগ করেছি, তুমি আমাকে ভুলেই গেছো। না মামুনি, আমি তোমাকে একটুও ভুলিনি। সাফওয়ান সানার পিছু পিছু নিচে আসে। আঙ্কেল, সানা আপনার ভাগ্নি? হ্যাঁ তো, কেন? তোমার মম তোমাকে বলেনি? সাফওয়ান তার মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে খাবার টেবিলে বসে যায়। কাল তোমাকে শহরে ফিরে যেতে হবে সাফওয়ান, মাথায় রেখো। সাথে নতুন বউকেও নিয়ে যেতে হবে। আর শোনো, আমার ছেলে বাহিরের খাবার খেতে পারে না সানা। তোমার দায়িত্ব, কাল থেকে সব খেয়াল তোমাকে রাখতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে চক্ষু চড়ক গাছ সানার। রান্নাবান্নার রও জানে না সে, আর কোনো কাজ তো দূরের কথা। সাফওয়ানের মাথাতেও বাঁশ পড়ল। এই মেয়েকে সাথে নিলে উল্টে তাকে সব কাজ করে খাওয়াতে হবে। সে সবার ভোটের কাজ দেখবে, না এই মেয়েকে কাজ করে খাওয়াবে? দরকার নেই আম্মু, ও এখানে তোমাদের সাথে থাকুক, না হয় ওর মায়ের বাসায় দিয়ে আসো। আমার শেষ কথা সাফওয়ান, চাইলে ও ওখানে নিয়ে তুমি ওকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিতে পারো। পড়ার কথা শুনে সানা চিৎকার দিয়ে উঠল। সানার চিৎকারে সবাই ভয় পেয়ে গেল। আমি পড়াশোনা করব না, আমি তো রান্না বান্না করে স্বামীর খেয়াল রাখবো। সানার কথায় সাফওয়ানের মা বিরক্ত হচ্ছেন। উনি কোনো রকমে নিজেকে শান্ত রেখে বললেন, শোনো মেয়ে, বেশি কথা আমি একদম পছন্দ করি না। কাল সকালে সাফওয়ানের সাথে যাবে তুমি। সাফওয়ান ঠিক টাইমে খাবার খায় কিনা আর যা যা দরকার তুমি সব কিছু নিজের হাতে করবে। মম, আমাদের ওই বাসায় মেড রাখা আছে, আমার কোনো দরকার নেই ওকে নিয়ে যাওয়ার। শাট আপ সাফওয়ান, এই মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি তোমার খেয়াল রাখার জন্য। হ্যাঁ মামি, আপনি চিন্তা কইরেন না, আমি ওনার খেয়াল রাখবো। সানা পড়ার ভয়ে সাফওয়ানের মাকে কথাটি বলল। এই পড়াশোনা আর করবে না, বিয়ে হয়েছে তো হয়েছেই। তখন ফোড়ন কাটলো সানার মামা। লিমা, তুমি ওকে কিভাবে এত কাজের কথা বলো? ও ছোট, ওর নিজের খেয়াল রাখতে পারে না, সে কিভাবে সাফওয়ানের খেয়াল রাখবে? সানা আমাদের সাথে এই বাসায় থাকুক, আমার সিদ্ধান্ত শেষ, আর কোনো তর্ক নয়। আর সানা অতটাও ছোট না, ভুলে যেও না ওর বয়সে আমার কোলে সাফিয়ানা ছিল। সাফিয়ানের কথা মনে পড়তেই লিমা খানের অনেক খারাপ লাগতে শুরু করলো। চোখের কোণে অশ্রুকণা জমা হলো। লিমা খান খাবার রেখে উঠে চলে যায়। সানার মামাও খাবারের প্লেট হাতে নিয়ে তার পিছু পিছু চলে যায়। সানার ঠিক পিছে শাহনাজ দাঁড়িয়ে আছে। এই কাহিনী দেখে বিড়বিড় করে সে বলে, বুইরা বয়সে ভীমরতি ধরছে, রাগ করবো আর ভাঙাইয়া খাওয়াতে হইব, ঢং যত সব।
শাহনাজের কথা শুনে সানা হেসে ফেলল। সানাকে হাসতে দেখে সাফওয়ান তার ভুরু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না, আমার খাওয়া শেষ, আমি রুমে গেলাম। সানা কিছু বলল না, কারণ সে চায় না সাফওয়ানের কাছে শাহনাজ বকা খাক। সানার জ্বর এখন নেই বললেই চলে। কম্বল পেঁচিয়ে খাটের ডান সাইডে শুয়ে আছে। মনে মনে সে তার মিনাকে মিস করছে। মিনা হলো সানার বড় সাইজের একটা টেডি বিয়ার। সানা কোলবালিশ ছাড়া ঘুমাতেই পারে না। একদিন সানা কোলবালিশ ছাড়া ওর আপুর সাথে ঘুমিয়েছিল। সেদিন সে ওর বড় বোনের পেটের ওপর পা দিয়ে আর পায়ের জায়গায় মাথা দিয়ে ঘুমিয়েছিল। সানার ঘুমের স্টাইল প্রচণ্ড বাজে। ঘুমিয়ে গেলে তার হুঁশ থাকে না। এজন্য সানার বোন সীমা তাকে জন্মদিনে একটা বড় টেডি বিয়ার গিফট করে, যাতে যার ওপর আরামে হাত পা তুলে সে ঘুমায়। শুনছেন, আপনার খাটে কোলবালিশ নেই কেন? তুমি কোলবালিশ দিয়ে কি করবে? কথা না বলে চুপচাপ ঘুমাও, না হলে ঠান্ডার মধ্যে ব্যালকনিতে ফেলে রাখবো। ভালো কথা শুনলেন না তো, এরপর আমাকে দোষ দেবেন না। সানার কথা গ্রাহ্য করলো না সাফওয়ান। সানা সবসময় এত বেশি বকবক করে যে তার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। লাইট অফ করে সাফওয়ান ঘুমিয়ে পড়ল। সাফওয়ান আর সানার মাঝে একটু ফাঁকা জায়গা ছিল। অর্ধেক রাতে সাফওয়ান অনুভব করলো কেউ তার মুখের উপর ঠাস করে পা ফেলাইছে। ব্যথায় নাক মুখ কুঁচকে যায় সাফওয়ানের। বালিশের পাশে হাত দিয়ে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে দেখে সানা তার বুকের উপর পা দিয়ে ঘুমিয়ে আছে। সানার পা সাফওয়ানের ওপর আর সাফওয়ানের পায়ের সাইডে বালিশবিহীন ঘুমিয়ে আছে। এক হাত খাটের নিচে পড়ে আছে, আর একটু সাইডে চাপলে সে নিশ্চিত পড়ে যাবে। এত কিছু হয়েছে, তবুও সানার ঘুম ভাঙছে না। এই শীতের রাতে একবার কম্বলের নিচে ঢুকলে কার উঠতে ভালো লাগবে? সানাকে ঠিক করে না দিলে হয়তো আবারও লাথি খাবে সে। সানাকে টেনে বালিশে শুইয়ে দিল। আলমারি থেকে এক্সট্রা দুটো বালিশ বের করে মাঝখানে দিল। আর রিস্ক নেওয়া যাবে না, এখনও তার মুখে ব্যথা করছে। সানার গায়ে কম্বল টেনে দিয়ে সেও ঘুমিয়ে পড়ল। সকাল হতেই তোড়জোড় শুরু হয়ে গেল সানার। লাগেজ সে কোথায় সাফওয়ানের আগেই বের করে ফেলেছে। সাফওয়ান রুমে আসতেই জিজ্ঞেস করলো, সানা, আপনার ব্যাগ গোছাবেন না? আমি এখানে থাকি না ইডিয়েট, আমি শহরেই থাকি। আমার সব জামা কাপড় আমাদের বাড়িতেই রাখা আছে, নেব কেন? আপনাদের কটা বাড়ি লম্বু জামাই? ওয়েট, হোয়াট? লম্বু জামাই মানে কি? ও সরি, ভুল বলেছি, লম্বু না, লিচু জামাই। সানা ইচ্ছাকৃতভাবে সাফওয়ানকে রাগাতে চাইছে। সানাও সুযোগে ভালোই অপমান করতে পারে। সাফওয়ানের দিকে তাকিয়ে দেখে সানার অবস্থা। চোখ বন্ধ করে সাফওয়ান নিজের রাগ কমানোর চেষ্টা চালাচ্ছে। এখন আর যাই হোক, একে কিছু বলা যাবে না। এখন কিছু বললে কান্নাকাটি শুরু করবে, আর মম আঙ্কেল উল্টে ভাববে, কি এক মুসিবতে আমাকে ফেলাইলা উপরবেলা তুমি। এই, কি বললেন? আমি মুসিবত? এই বে, কানে কি বেশি শোনো? এইটুকু মাইয়া ঝগড়া করতে ওস্তাদ, আবার আমাকে ঝগড়ুটে বললেন কেন? এত বড় সাহস আপনার? আমার কত বড় সাহস ভবিষ্যতে টের পাবে, যদি আমার সাথে তুমি থাকো তাহলে। এখন চুপ করে বের হও। সানা সাফওয়ানের সাথে ড্রয়িং রুমে গিয়ে মামা মামি শাহনাজের থেকে বিদায় নিয়ে বের হলো। ড্রাইভার নিজের মতন গাড়ি চালাচ্ছে। সানা আর সাফওয়ান পিছনে বসেছে। সাফওয়ান তো ফোন চাপায় ব্যস্ত। সানা বসে বসে বোর হচ্ছে। এই যে শুনছেন, আমার না ক্ষুধা লেগেছে। তোমার এত ক্ষুধা লাগে? আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছ? কিভাবে খাবার কিনবো আমি? সাফওয়ানের বিরক্তিমাখা কণ্ঠে সানা অপমানিত ফিল করলো। অভিমানে সে ঘুরে বসলো। জানালার বাহিরে তাকিয়ে রাস্তার সাইডে গাছ দেখা যাচ্ছে তা দেখতে লাগলো। অনেক গাড়ি রাস্তায় চলাচল করছে। মানুষ হেঁটে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। সানার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাসায় থাকলে বাবার মা সানার পিছু পিছু ঘুরে তাকে খাবার খাইয়ে দিত। সানার এখন ইচ্ছে করছে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে। সে ঠিক করছে বদলোকের সাথে আর কথা বলবে না। কথায় কথায় সানাকে সে সব কথা শোনায়। সানাকে এর আগে এত কথা কেউ শোনায়নি। মিশুক প্রকৃতি আর তার চাঞ্চল্যতার জন্য সবাই তাকে খুব ভালোবাসে। বাসার সবার কথা মনে করতে করতে সানা ঘুমিয়ে পড়ল। সানার ঘুমানোর পর সাফওয়ানের খেয়াল হলো সে আবারও বাজে বিহেভ করে ফেলেছে মেয়েটার সাথে। কিছু করার নেই, আশেপাশে খাবার কেনা যাবে না। সকালে রওনা দিয়েছিল সানারা, আর এখন সকাল পেরিয়ে বিকেল হয়েছে। সানা এখনো ঘুমিয়ে আছে।
সাফওয়ানের বুকের সাথে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। সাফওয়ান কয়েকবার সানাকে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে শোয়ালেও ঘুরে ফিরে তার উপরই আসছে। ফোনের গ্যালারিতে সাফওয়ান মিথিলার হাসি মুখের ছবি দেখে যাচ্ছে। মিথিলার কথা মনে পড়তেই তার বুকে চিনচিনে ব্যথা অনুভব হতে লাগলো। সাফওয়ান তো মিথিলাকে কথা দিয়েছিল মিথিলা বাদে আর কাউকে সে নিজের মনে জায়গা দেবে না। সেই মিথিলা কিভাবে সাফওয়ানকে ভুলে অন্য কাউকে হাসি মুখে বিয়ে করে নিল? মিথিলা কিভাবে তাদের এতদিনের ভালোবাসা ভুলে গেল? সাফওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে সানার কপালে পড়ছে। ঠান্ডা পানির ফোঁটা সানার কপালে পড়তেই সানার ঘুম ভেঙে গেল। চোখ মিলে নিজেকে সাফওয়ানের বুকে দেখে অবাক হয়ে গেল। চোখ তুলে সাফওয়ানের দিকে তাকাতেই দেখতে পেল সাফওয়ান কাঁদছে। সানার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই লোকটা কাঁদতে জানে। আপনি কোনো কারণে আপসেট? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? আপনি কাঁদছেন কেন? সানার আওয়াজে দ্রুত ফোন লক করে নিজের চোখের পানি মুছে ফেলল। তুমি চোখে একটু বেশি দেখো, আমার চোখে ময়লা পড়েছে তাই হয়তো। কই দেখি তো কোথায় ময়লা? সানা সাফওয়ানের দিকে এগিয়ে দুই হাত দিয়ে সাফওয়ানের চোয়া লাগলে ধরল। গভীর মনোযোগ দিয়ে সাফওয়ানের চোখে ময়লা খুঁজতে লাগলো সানা। সানা গালে হাত দিয়ে বসে আছে, তার সামনে দাঁড়িয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে সাফওয়ান। সানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই প্রথম সানার গায়ে হাত তুলল কেউ। দৌড়ে রুমে গিয়ে সানা রুমের দরজা আটকে দিল। সাফওয়ান ঠায় দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। যেভাবেই হোক এই আপদকে তার বাসাতে পাঠাতেই হবে। আজ যে কোনো অঘটন ঘটে যেতে পারত। তখন কি হতো? এমনি চারিদিকে শত্রুর অভাব নেই। কিছুক্ষণ আগে অবশেষে সাফওয়ান আর সানা তার বাড়িতে পৌঁছেছিল। চারিদিকে আধার ঘনিয়ে আসছে। সাফওয়ান তাকিয়ে দেখে সানা ঘুমে বিভোর হয়ে আছে। গাড়ি থেকে নেমে সানাকে কোলে নিয়ে নিল সাফওয়ান। ঘুমন্ত সানার নিষ্পাপ মুখ সাফওয়ানের অনেক ভালো লাগছে। সানাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছে। গার্ডগুলো হাঁ করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। হাঁ করে আমার মুখের দিকে না তাকিয়ে কলিং বেল দাও। গার্ড এবার কলিং বেল দিতে রেহানা নামক কাজের মেয়েটা দরজা খুলে দিল। ভাইজান, ভাবি তো ঘুমিয়ে আছে, আপনি আপনার রুমে নিয়ে যান, আমি খাবারের আয়োজন করি। হ্যাঁ আপা, জলদি খাবারের ব্যবস্থা করুন, আমার ক্ষুধা লেগেছে। সাফওয়ান সানাকে নিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। গার্ড আর রেহানা কথা বলতে লাগলো। রেহানা, স্যার বিয়ে করেছে, আমাকে তুই আগে বলবি না? আর বইলেন না কুদ্দুস ভাই, আমিও একটু আগেই জানছি। বড় ম্যাডাম কল দিয়ে বলল স্যারের রুম গোছাতে। ভালোই হয়েছে, স্যারের বউ কত সুন্দর, ওই ডাইনির মতো না হলেই হইব। হ্যাঁ, ওই ম্যাডাম তো শুধু স্যারকে টাকার মেশিন মনে করত। যা যা রান্না কর, না হলে স্যার আবার রাগ করব। হ্যাঁ জায়গা, আপনিও আপনার কাজে যান। এই শোন। জি? আমি তোরে ভালোবাসি। কুদ্দুস আর না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল আর রেহানাকে রেখে গেল এক আকাশ বিস্ময়ের মধ্যে। রেহানা দ্রুত রান্নাঘরে চলে গেল। সাফওয়ান গোসল সেরে তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় নিজেকে দেখে যাচ্ছে। এই শ্যামবর্ণের গায়ের রঙের জন্যই তো তাকে ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে সে সাফওয়ানের থেকে দেখতে সুন্দর ফর্সা এক ছেলেকে বিয়ে করছে। সাফওয়ান এমন এক মেয়েকে ভালোবেসেছে যার কাছে সুন্দর আর টাকাটাই ম্যাটার করে। সাফওয়ানের কাছে তো টাকার কমতি ছিল না, তবে হ্যাঁ, হয়তো সে মিথিলার চাওয়ার মতন সুন্দর না। তাই প্রথম প্রথম এই শ্যামবর্ণের লোকের জন্যই পাগল ছিল সে। এসব ভাবতে ভাবতে সাফওয়ানের নজর গেল আয়নার দিকে। সানা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সানাকে এভাবে তাকাতে দেখে সাফওয়ানের অস্বস্তি হচ্ছে। এই মেয়ে, এভাবে কি দেখছো আমার দিকে তাকিয়ে তুমি? আপনি এভাবে আধা নাঙ্গু পাঙ্গু হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার আম্মু বলেনি আয়নাতে ভূত আছে? নাঙ্গু পাঙ্গুর মানে কি? আপনি জানেন না নাঙ্গু পাঙ্গুর মানে? সানা জোরে জোরে হাসা শুরু করলো। সাফওয়ান ভ্যাবলার মতন তাকিয়ে আছে সানার দিকে। সাফওয়ানের ধমক খেয়ে সানা কান্নাকাটি শুরু করলো। সানার কান্না দেখে সাফওয়ান কি করবে ভেবে পাচ্ছে না। এসব ঝামেলা তার আর ভালো লাগছে না। নিজের জামা কাপড় নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সানা হাঁ করে তাকিয়ে আছে সাফওয়ানের যাওয়ার দিকে। সে ভাবছিল কান্না করলে হয়তো সাফওয়ান তার সাথে ভালোভাবে কথা বলবে। সানা সাফওয়ানের ব্যবহারে অনেক কষ্ট পেল। এই লোক নিজেকে কি ভাবে কে জানে, রাক্ষস কোনহানকার। ওয়াশরুমের ভিতর থেকে সাফওয়ানের চিৎকার কানে এলো সানার।
সানা দ্রুত খাট থেকে নেমে ওয়াশরুমের সামনে যায়। আপনার কি হয়েছে? আপনি এভাবে চিৎকার দেন কেন? নাথিং, চেঞ্জ করে ফেলো তুমি। আমি বের হয়ে নিচে যাইব খাবার খাওয়ার জন্য। সানার মনে প্রশ্ন একটাই, এইভাবে চিৎকার দেওয়ার কারণ কি? লাগেজ খুলে নিজের জন্য জিন্স আর একটা গোল ফ্রক বের করে নিল। নিজে চেঞ্জ করে ওয়েট করছে কখন বের হবে সাফওয়ান। অনেকক্ষণ সাফওয়ান রুমের দরজা খুলে বের হয়েছে, সাদা লুঙ্গি আর কালো টি শার্ট পরে। যাও, হাত মুখ ধুয়ে আসো। যেই ঘুম দিয়েছো? আপনার কথাই যাব নাকি? আমার ইচ্ছেই যাব। এই বলে সানা ওয়াশরুমে চলে গেল। সানা ওয়াশরুমে যাওয়ার পর সাফওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে বডি লোশন দিচ্ছে। চুলগুলো আঁচড়িয়ে এবার নিজেকে আয়নায় দেখে নিল। নিচে চলুন, আমার ক্ষুধা পেয়েছে। সানার কথায় সানার দিকে ঘুরে তাকিয়ে দেখে চুল ঝুঁটি করা, গোলাপি রঙের একটা ফ্রক আর কালো জিন্স। কোনো ওড়না নেই সানার সাথে। তোমার ওড়না কই? দেখছেন না জামার সামনে রুমাল কাট ডিজাইন? ওড়না লাগে না, ওটাকে লোলদানি বলে, যা ছোট বাচ্চাদের পরানো হয়। আপনি বেশি জানেন, কথা কম, নিচে চলো। সানাকে নিয়ে নিচে চলে গেল সাফওয়ান। রেহানা সানাদের জন্য অপেক্ষা করছিল। সানাকে দেখে অবাক হয়ে যায় রেহানা। সানা এত ছোট তখন বোঝা যায়নি। রেহানা সবাইকে খাবার বেড়ে দিল। আপু, আপনি খাইছেন? সানা রেহানাকে জিজ্ঞেস করলো। না ম্যাডাম, আমি খাইনি। আপনার আগে খান। আপনিও বসেন আপু, আমরা একসাথে খাই। সানার আচরণে মুগ্ধ হয়ে যায় রেহানা। দেখতে যেমন বাচ্চা, স্বভাবও তেমন। কি উৎফুল্ল হয়ে তাকে খেতে বলল। রেহানা সাফওয়ানের দিকে তাকালো। রেহানা, তুইও বসে পড়ো যখন বলছে। সাফওয়ানের কথাই খুশি হয়ে যায় সানা। রেহানা খাবার নিজের জন্য প্লেটে বেড়ে বসে পড়ে। সানা খাচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে। রেহানা সাফওয়ানকে নিচের দিকে তাকিয়ে এক মনে খেয়ে যাচ্ছে। সবার খাওয়া শেষ। সানা ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে বসলো। খেতে বসে আগেই সে ড্রয়িং রুমে টিভিটা খেয়াল করেছে। রেহানা চলে যায় থালা বাসন ধুতে। এর মধ্যে খবর আসলো ওর পার্টির লোকজন নিয়ে আসছে। তারা জানে সাফওয়ান বাসায় নেই। ওই সুযোগে বাসার মধ্যে ঝামেলা করে ভাঙচুর করে যেতে পারবে। আমি বাহিরে যাচ্ছি একটু সানা। কেউ দরজা নক করলে ভুলেও খুলবে না। কেন? তাহলে আপনি আসবেন কিভাবে? আমার কাছে এক্সট্রা চাবি আছে, আমি আসতে পারবো। দ্রুত পায়ে সাফওয়ান গার্ডদের নিয়ে চলে যায় বাগানের দিকে। সানা বসে বসে টিভি দেখছে। অনেকক্ষণ টিভি দেখার জন্য এখন তার আর ভালো লাগছে না। সাফওয়ানও এখনো আসেনি। দরজা খুলে বাহিরে বের হয়ে এদিক ওদিক সাফওয়ানকে খুঁজতে লাগলো। বাগানের দিকে এগিয়ে যেতেই সাফওয়ানের সাথে একটা লোকের মারামারি হচ্ছে দেখতে পায়। সানা অবাক হয়ে মারামারি দেখে যাচ্ছে। সাফওয়ানের নজর যায় সানার দিকে। সে দাঁড়িয়ে আছে। সানা, জলদি ঘরে যাও, কুইক রান। সানা হাঁ করে দেখে যাচ্ছে সাফওয়ানকে। সে সাফওয়ানের কথা শুনছেই না। লোকটা সাফওয়ানকে সানার দিকে তাকানোর সুযোগ নিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। মাটি থেকে রিভলভার উঠিয়ে সানার দিকে গুলি ছুঁড়ে মারল। তখনই পিছন থেকে একজন গার্ড এসে সানাকে টেনে সরিয়ে দেওয়ায় সানার শরীরে লাগেনি। সব গার্ড মিলে লোকটাকে ধরে রাখে। সাফওয়ান একটা ঘড়ির মধ্যে ছিল গুলির আওয়াজে। আজকে সানাত না থাকলে হয়তো তার কোনো চিন্তাই ছিল না। ওকে আমাদের ঠিকানায় নিয়ে গিয়ে আটকে রাখো, আমি আসছি একটু পরে। এরপর সাফওয়ান সানাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে যায় আর থাপ্পড় দেয়। বাকিটা তো জানেনি। বর্তমানে মাথায় হাত দিয়ে বসে আছে। আজ যদি সানার কিছু হয়ে যেত তাহলে সবাইকে কি উত্তর দিত সে? চলবে। গল্প এক প্রহর ভালোবাসা। লেখিকা নুসাইবা রেহমান আদর।